সকলকে অনেক শুভেচ্ছা। ইতিপূর্বে আমি বেসরকারি চাকরিজীবীদের জন্য এবং যাদের ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম রয়েছে তাদের কিভাবে অনলাইনে এই রিটার্ন সাবমিট করতে হবে সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছি, যেটা হয়তো আপনারা দেখে থাকবেন। আজকে আমি সরকারি চাকরিজীবীদের যাদের সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর, লাইফ ইন্স্যুরেন্স রয়েছে অথবা যাদের এগুলো সবই রয়েছে এবং যারা কারো নিকট থেকে লোন নিয়েছেন অথবা লোন পরিশোধ করেছেন, আবার নিকট আত্মীয় অথবা পিতার নিকট থেকে টাকা নিয়েছেন বা ধার দিয়েছেন, এ সম্পর্কিত বিষয়ে কিভাবে ই রিটার্ন সাবমিট করতে হবে সে সম্পর্কে বলবো। তাহলে আর দেরি নয়, প্রথমে আমরা ই রিটার্ন সাবমিট করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইট ওপেন করার জন্য আমরা ওয়েবসাইটে ব্রাউজিং পেজে গুগল ক্রোম থেকে আমরা ই রিটার্নটা আমরা ওপেন করব, পেজটা ব্রাউজ করব। এখন ই রিটার্ন ওয়েব পেজে থেকে আমাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড সাথে ক্যাপচা সাবমিট করে আমাদের সাইন ইন করতে হবে। তো প্রথমেই আমরা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে দিব। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এরপর আমরা পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিলাম, এরপর আমরা ক্যাপচা দিব। ক্যাপচা দেওয়ার ক্ষেত্রে এখানে দেখবেন যে অনেক সময় জিরো এবং ও এই দুটো জিনিস থাকে। অনেক সময় জিরো এবং ও কোনটা জিরো কোনটা ও এটা অনেক সময় বোঝা যায় না। সেটা না হলে আপনারা এটা পরিবর্তন করে, এটা ক্লিক করে আবার পরিবর্তন করে ক্যাপচাটা দিবেন। আবার যাদের আইডি পাসওয়ার্ড কোনো একটা মনে নেই, তারা এখানে ফরগেট পাসওয়ার্ড দিলে আপনাদের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিলে তখন আপনারা ইটিন দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, এবং সেই ক্ষেত্রে নতুন পাসওয়ার্ড সেভ করতে হবে, সেই পাসওয়ার্ড ইনপুট দিয়ে সাইন ইন করতে পারবেন। আমরা এখানে ক্যাপচাটা দিচ্ছি। ক্যাপচা দিলাম। ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে প্রথমে আমরা ট্যাক্স রেকর্ডে দেখব যে হিস্টোরিতে আমাদের ইতিপূর্বে আমরা যে অনলাইনে বা যে রিটার্ন সাবমিট করেছি অফলাইনে সেগুলো আমাদের রেকর্ড আছে কিনা। তো এখানে আমরা এটা সিলেক্ট করে অ্যাকনোলেজমেন্ট দেখলাম, কিন্তু এখানে কিছু নেই, অর্থাৎ ইতিপূর্বে যে রিটার্ন সাবমিট করা হয়েছে সেগুলো অনলাইনে এখানে ইনপুট হিসেবে দেওয়া হয়নি। এখানে আমরা ব্যাক টু রিটার্ন এটাতে আমরা গেলাম। ব্যাক টু রিটার্ন এখানে সিঙ্গেল পেজ একটা রিটার্ন আছে। সিঙ্গেল পেজ এটাতে সাধারণত যাদের অন্যান্য তেমন কিছু নেই সেটা দিতে হয়। আমরা যেহেতু সরকারি চাকরিজীবীদের জন্য দিব সেহেতু আমরা এই যে ডিটেল রিটার্নে আসলাম। এখানে আমাদের একটাই অপশন যে সেলফ, এটাতে দিতে হবে। অ্যাসপেন ইয়ার এটা এবং ইনকাম ইয়ার এটা ঠিক থাকবে। আর ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এটাই যে ট্যাক্সেবল ইনকাম আছে এই জন্য আমাদের দিতে হবে। ফুলি এক্সাম্পটেড এটা নেই, এটা যেহেতু আমরা ইয়েস দিচ্ছি না, কারণ হলো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থাকলে পরে আমাদের যে বেতন পাবো তার সাথে এই ইনকামটা যোগ হবে। আর যখনই আমাদের স্যালারি ইনকামের পরে এই ট্যাক্স এক্সাম্পটেড ইনকামটা অ্যাড হবে তাহলে আমাদের ট্যাক্সের রেটটা বেড়ে যাবে। কারণ আমরা জানি এবছর পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম এবং মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম। এজন্য আমরা এখানে এক্সেম্পটেড ইনকাম নেই, এটা নো সিলেক্ট করলাম। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দিলাম। আর এমপ্লয়ীদের ক্ষেত্রে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা থাকবেই। এছাড়া অন্য কিছু যে হাউস রেন্ট ইনকাম, এগ্রিকালচার, ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার্স, এগুলো থাকতে পারে। এগুলো দিলে পরে আপনাদের যে স্যালারি ইনকাম তার সাথে এগুলো অ্যাড হবে এবং সেই ক্ষেত্রে নিয়ম মোতাবেক আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে আলাদাভাবে। এখানে আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস দিয়েছি। এটা আমাদের যে সঞ্চয়পত্র
ডিপিএস, এফডিআর, লাইফ ইন্স্যুরেন্স এগুলো আছে, সেটা আমাদের এর মধ্যে ইনক্লুড হবে। এটা আর আমরা যে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স এগুলোতে আমরা নেই, যার কারণে এটা দিচ্ছি না। আর এগুলো যদি কোনোটা দেন এখান থেকে আপনার কিন্তু আলাদাভাবে ইনপুট দিতে হবে বিভিন্ন ডাটাগুলো। যেমন এখানে ইনকাম আর্ন বাই সোর্স, এটা আমরা দিলাম। যেহেতু এগুলো সিলেক্ট করা আছে, এটাতে আপনি সেভ দেন, কন্টিনিউ দেন, তাহলে কিন্তু পরের পেজে চলে যাবে। আর আমি এখানে ব্যাকে দিলাম, ব্যাকে এটা দিব না, তখন এটা কি রিমুভ হয়ে যাবে? ইয়েস, ঠিক আছে। এবার আমরা এডিশনাল ইনফরমেশনে এখানে যে তথ্যগুলো দিব, এখানে দেখছেন যে সিটি কর্পোরেশন এলাকা এবং এনি আদার এরিয়া দেওয়া আছে। সাধারণত সিটি কর্পোরেশন এলাকায় যারা থাকে তারা কিন্তু একটা আলাদা সুবিধা ভোগ করে, যার কারণে তাদের কিন্তু আলাদা ট্যাক্স দিতে হয়। এই কারণে আমরা এটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কর্মকর্তা চাকরিজীবীদের জন্য, সেক্ষেত্রে আমরা এটা এনি আদার এরিয়া দিয়ে দিলাম। আর ক্লেম ট্যাক্স রিবেট, অবশ্যই ট্যাক্স রিবেট থাকবে, যেহেতু অন্য কোনো কিছু যেমন এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র এগুলো না থাকলে সরকারি কর্মচারীদের কিন্তু প্রভিডেন্ট ফান্ড এটা থাকে। আর শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ কোম্পানি নো, এখানে আমাদের যে ইনকাম আমরা যেটা দেখাবো সেটা 40 লাখ টাকার উপরে, যদি কম হয় তাহলে নো দেখাতে হবে। ওন মোটর কার, মোটর কার আমরা দেখাতে পারি, এটা আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা এখানে ইএস দিয়েছি। অফশোর প্রপার্টি এটা নেই, এবং সিটি কর্পোরেশন এলাকায় কোনো হাউস প্রপার্টিও নেই। এটা যদি আপনি ইয়েস দেন তাহলে এখানে যে বিভিন্ন কত ফিট স্কোয়ার এগুলো অ্যাড করতে হবে, আমাদের নেই, নো দিলাম, 7 কন্টিনিউ। আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের এখানে আন্ডারে আমাদের যে বিভিন্ন টাইপ আছে, এমপ্লয়মেন্ট টাইপ, এখানে কোন কর্মকর্তা, নিয়োগকারী কর্মকর্তা, আমাদের এটা দিলাম। এবং গভর্নমেন্ট পে স্কেল আমাদের যেটা আছে, গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবিএস প্লাস প্লাস, মানে বিভিন্ন সরকারি নিয়ম নীতি মেনে বেতন দেওয়া হয়, সেটাই আমরা এখানে দা অফিস এটা আমরা দিলাম। এগুলো সব চেঞ্জ করা, এইটা আপনার ফিক্সড, যে এইটা হলো ফিক্সড। আর এখানে যে নিয়োগ প্রাপ্ত হয়েছেন যে অফিসে, সেটা আপনার সেই নাম দিতে হবে, আপনার ডেজিগনেশন। এখানে আপনার পে স্কেল, যে বেসিক পে টোটাল ইয়ারলি, হাউস রেন্ট যদি সরকারি বাসাতে থাকেন তাহলে হাউস রেন্ট দিবে না, অর্থাৎ এখানে আপনি জিরো দিতেও পারেন, নাও দিতে পারেন, ব্ল্যাঙ্ক রাখতে পারেন। যেহেতু আপনি হাউস রেন্ট অ্যালাউন্স পান না, সরকারি বাসায় থাকেন, তাহলে জিরো দিতে পারেন। আর অন্যগুলোর ক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার, বৈশাখী ভাতা, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, যে আপনার বেসিক ইয়ারলি চার্জ অ্যালাউন্স যদি পেয়ে থাকেন সেটা দিবেন, এডুকেশন অ্যালাউন্স, হ্যাজার্ড অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স। এছাড়া অন্যান্য যদি আপনি মনে করেন যে এই অ্যালাউন্সগুলো এখানে ইনক্লুড করার দরকার, সেগুলো আপনি এখানে করতে পারেন। এরপরে আমার যে এখান থেকে আপনি এক নাগারে কিন্তু যে ইনপুটগুলো দিলেন সেগুলো এমপ্লয়মেন্ট সামারি হিসাবে দেখতে পারবেন। এখানে এমপ্লয়মেন্ট সামারিতে আমরা এখানে যে বেসিক পে, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, যে বিভিন্ন ইনপুটগুলো দিয়েছি সেখানে ডিটেইল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনার টোটাল রেগুলার ইনকাম এখানে দুইটা আছে, একটা হলো ট্যাক্স এক্সেম্পটেড অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম, আর একটা হলো ট্যাক্সেবল ইনকাম। এই দুটো যোগ করে টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে আমার এই যে 2,25,068 এবং 10,02,600 দুটো যোগ করে 12,27,668 টাকা, এটা হলো টোটাল অ্যামাউন্ট। আর ট্যাক্সেবল ইনকাম হলো 10,02,600 টাকা। এখান থেকে আমরা এবার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটাতে দেখব। আমাদের যেহেতু আগেই বলেছি যে সঞ্চয়পত্র, ডিপিএস এগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে ইনক্লুড করব। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে এখানে অনেকগুলো আছে, যে এখানে আছে সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, মানে যারা রিটায়ার্ড করেছে তাদের জন্য পেনশনার, আর যারা
কর্মরত রয়েছে তাদের জন্য আদার দেন পেনশনার, এখানে আমরা ইনপুট হিসেবে দিব। এবং এখানে আরো অনেকগুলো রয়েছে, সেগুলো আপনারা যদি সম্পর্কিত হয় দিতে পারেন। এখানে যেমন ব্যাংক অ্যান্ড ফিক্সড ইন্টারেস্ট, এখানে ব্যাংকের থেকে যে আপনি যদি টাকা জমা থাকে সেটার যে ইন্টারেস্ট পাবেন এটা দিতে পারেন। এছাড়া অন্যান্য যেগুলো থাকবে সেগুলো যদি রিলেটেড হয় এগুলো ইনপুট করতে হবে। আমাদের হলো সঞ্চয়পত্র আদার দেন পেনশনার। এখানে দেখেন যে সঞ্চয়পত্রগুলো দেখানো আছে, যেখানে একটার পর যে অন্যগুলো সঞ্চয়পত্রগুলো সবগুলো দেখানো আছে। প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা, এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। ডেট ডেট সিলেক্টের ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, অথবা যে ফরম্যাট আছে 18, তারপর এখানে একটা ড্যাশ দিয়ে 06 2020 এই ফরম্যাটে দিলে হবে। এখান থেকে সিলেক্ট করে দিলেও হবে। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করে দিলে হবে। আপনার ডেট এদিকে ইনপুট সরিয়ে এটা দিলেও হবে, অথবা সরাসরি লিখে দিলেও হবে। তবে আপনারা যদি এই ঘর এরকম একটা করে থাকেন আলাদা ওয়ার্ড পাইলে, তাহলে সেখান থেকে কপি করে অতি সহজে ইনপুট হিসেবে দিতে পারবেন। আপনার ভ্যালু কত দেওয়া আছে, গ্রস ইন্টারেস্ট কত পেয়েছেন এবং কত আপনার টাকা কেটে রেখেছে সেটা আপনারা এখানে দিতে পারবেন। টিডিএসটা হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তার মানে আপনি এই যে 2 লাখ টাকা জমা রেখেছেন সঞ্চয়পত্রে, সেখান থেকে আপনাকে ইন্টারেস্ট দিয়েছে এবং এই ট্যাক্সটা কেটে রাখার পরে, তার মানে আপনাকে এই সোর্সের উপরে আগে কিন্তু ট্যাক্স কেটে রেখেছে। এখানে আপনি একটা ইনপুট, এখানে আপনি একটি সঞ্চয়পত্রে ইনপুট দেওয়ার পরে এখানে এই যে অ্যাড বাটন ক্লিক করলে এখানে নতুন ঘর আসবে। এই ঘরগুলোতে আপনি রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট, টিডিএস, টোটাল ডিডাকশন অ্যাট সোর্স, এখানে আপনার যে আপনি টাকাটা সঞ্চয়পত্র হিসাবে কিনেছেন, এই যে প্রথমটা ধরেন 2 লক্ষ টাকা, গ্রস ইন্টারেস্ট 22,080 টাকা, তাহলে 10% 2,208 টাকা, এটা কিন্তু ট্যাক্স হিসেবে আগেই সোর্স ট্যাক্স হিসেবে কেটে রেখেছে। এজন্য এই ডাটাগুলো আপনি এখানে ইনপুট হিসেবে দিতে হবে। আর সবগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনার অ্যাড দেওয়ার দরকার নেই। আমি এমনি বোঝানোর জন্য এটা দিলাম, এটা আপনি ডিলিট করে দিবেন। আমরা এখানে 7 কন্টিনিউ দিলাম। এবার আমরা রিবেট হিসাব করব। এখান থেকে তো আপনি যে কোনো সময় এই যে ব্যাকে যেতে পারবেন। আমি ইনকামে দিলাম, ইনকাম আমি কি কি দেখিয়েছি সেগুলো কিন্তু আবারও দেখতে পারবেন। আমি এখান থেকে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যেগুলো ইনপুট হিসেবে দিয়েছিলাম সেগুলো এখানে আছে, দেখছেন। এটা আপনি যেহেতু একবার সেভ দিয়েছেন তাহলে সেটা সেভ হিসাবে আসে। তবে আমাদের কাজ করার মাঝে এগুলো ইনপুট দেওয়ার পরে সেভ ড্রাফট দিলে পরে এটা থেকে যাবে, এবং পরবর্তীতে আপনি যদি এই সেভ এন্ড কন্টিনিউ নাও দেন তাহলে এই ডাটাগুলো ইরেজ হবে না। কিন্তু আপনি যদি এই ডাটাগুলো দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ না দেন, আবার সেভ ড্রাফটও না দেন, না দিয়ে এগুলো যদি কোনোটা চেঞ্জ করেন তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কাজেই আমরা সেভ এন্ড ড্রাফট দিয়ে তারপর সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি। এবার আমরা রিবেট হিসাবে ক্যালকুলেশন করব রিবেট কত আর আমাদের কি কি থেকে রিবেট পাবো। তবে রিবেটের সবচেয়ে সহজ হলো আপনার যে লাইফ ইন্স্যুরেন্স। এখানে যেমন লাইফ ইন্স্যুরেন্সে আমরা টিক চিহ্ন দিয়েছি, এটা যদি উঠিয়ে দিই তাহলে এগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। এই যে আমি দিলাম, সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তার মানে এগুলো কিন্তু আমার সেভ আছে, এখন কিন্তু নেই। তাহলে আমি যদি আবার ব্যাকে গিয়ে আবার নতুন পেজে আসি, যেমন এখানে ইনকামে আসলাম, পরবর্তীতে আবার রিবেটে আসলাম, এই যেখানে কিন্তু আমার সেভ আছে, তার মানে সেগুলো কিন্তু আমার সেভ হিসাবে আছে। আমি এখানে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমি কিন্তু সেভ এন্ড কন্টিনিউ এটা দেইনি, যার কারণে আমার আগেরটাই কিন্তু সেভ ছিল। এই জিনিসটা একটা ভালো। তো এই ক্ষেত্রে আমরা রিবেটের যে আমাদের সঞ্চয় লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, লাইফ ইন্স্যুরেন্সের আপনার রিবেটের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। যেমন আমার এখানে পলিসি ভ্যালু আছে 7,20,000, আর প্রিমিয়াম
পেইড করা হয়েছে 60,000, এখানে এসছে কিন্তু অ্যালাউয়েবল অ্যামাউন্ট 60,000। তার মানে আমার যে অ্যালাউয়েবল অ্যামাউন্টটা হবে এই পলিসি ভ্যালু এর 10%, ম্যাক্সিমাম 10%, কিন্তু কখনোই এই প্রিমিয়াম পেইডের বেশি হবে না। তার মানে এখানে আমি 7,20,000-এর 10% হলো 72,000 টাকা, কিন্তু আমি যেহেতু প্রিমিয়াম পেইড করেছি 60,000, সেই জন্য আমার 60,000 টাকা দেখিয়েছে। আবার পরবর্তী ক্ষেত্রে এখানে পলিসি ভ্যালু দেখানো হয়েছে 3,20,000, অর্থাৎ এর 10% হলো 32,000 টাকা, কিন্তু আমি প্রিমিয়াম পেইড দিয়েছি আর কি 60,000। তাহলে আমার পলিসি ভ্যালু যেটা হবে সেটা 10%, এই যে এইটাই হবে, এটা সবসময় 10% হবে, কিন্তু বেশি হয়ে গেলে এই প্রিমিয়াম পেইডে যদি বেশি হয়ে যায় তাহলে প্রিমিয়াম পেইডের সমান হবে, আর কম হলে তখন পলিসি ভ্যালু 10%। যার কারণে এটা এই যে 7,20,000-এর ক্ষেত্রে 72,000 সেক্ষেত্রে হয়েছে যেহেতু প্রিমিয়াম পেইড 60,000, আমার অ্যালাউয়েবল অ্যামাউন্ট আসছে রিবেটের 60,000, আর এখানে 3,20,000-এর 10% 32,000। এখানে যদিও আমি প্রিমিয়াম পেইড 60,000 করেছি কিন্তু আমার অ্যালাউয়েবল অ্যামাউন্ট এসছে 32,000। আর আমার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এখানে এসছে দেখানো আছে 2,00,000 টাকা, তো এখানে 2,00,000 টাকা পুরোটাই এসছে সঞ্চয়পত্রে, যেটা আপনি যে বছর করবেন সেই বছরের জন্যই হবে। আপনি যদি ইতিপূর্বে সঞ্চয়পত্র করে থাকেন সেগুলো থেকে কোনো রিবেট পাবেন না, অর্থাৎ সঞ্চয়পত্রের ক্ষেত্রে রিবেটের জন্য আপনার একবারই সেটা কাউন্ট হবে। এখানে যদি একবার সঞ্চয়পত্র ইতিপূর্বে রিবেট পেয়ে থাকেন তাহলে আর সেই সঞ্চয়পত্র থেকে আর রিবেট পাবেন না। আর এখানে অন্যান্য দেখানো আছে যেমন পিএফ এর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার, কন্ট্রিবিউশন যেটা ইয়ারলি কাটে সেটা আপনার 10% বা তার আরও যে ম্যাক্সিমাম অনেক সময় কেটে থাকে 2.5%, টোটালটা হিসাব করে আপনার যে টাকাটা হবে সেটা এখানে বসাতে হবে। তাহলে আপনি এইগুলো থেকে টোটাল রিবেট পাবেন। আর যদি আপনার এখানে যদি আলাদা সঞ্চয়পত্র থাকতো তাহলে এখানে সঞ্চয়পত্র বা সেখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডিপোজিট অ্যামাউন্ট সেখানে কত পেতেন সেটাও এখানে আপনি কিন্তু এই তিনটা এই ব্যাংকে আপনি এখানে ডিপোজিট, পেনশন, ডিপিএস এর ক্ষেত্রে এই যে তিনটা কলাম রয়েছে এগুলো আপনি ফিল আপ করে দিলে অটোমেটিক্যালি আপনার যে অ্যালাউয়েবল রিবেট অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে ইনপুট হিসেবে চলে আসবে। যেমন এখানে আমাদের টোটাল এসছে 3,92,260 টাকা। আমাদের যেহেতু ডিপিএস নেই এটা আমরা উঠিয়ে দিলাম টিক চিহ্ন, আপনাদের থাকলে দিবেন। এছাড়া অন্যান্য যে এই যে আলাদা কিছু এখানে আছে, রিকারেন্স প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, আরো অন্যান্য যেগুলো আছে এগুলো থাকলে আপনারা দিতে পারেন, এগুলো থেকে যদি আপনি রিবেট পান। এখানে আমাদের যে প্রভিডেন্ট ফান্ডটা এটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এখানে যে আমাদের দেওয়ানো আছে, আর এটা হলো রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। সেলফ কন্ট্রিবিউশন, এটা এমপ্লয়ের কন্ট্রিবিউশনটা আলাদাভাবে যে থাকে সেটা আপনারা যদি থাকে সেটা দিতে পারেন। এবার আমরা 7 কন্টিনিউ দিলাম। এবার আমার এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন ডাটাগুলো আছে যেমন অটো ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, এর মধ্যে কিন্তু আরো বিভিন্ন এক্সপ্লেনেশন করা আছে, ড্রাইভার স্যালারি, ফুয়েল, মেইনটেনেন্স, আদার ট্রান্সপোর্টেশন, এগুলো আপনি আলাদা করে দিতে পারেন অথবা একসাথেও এখানে দিতে পারেন। এখান থেকে দিলে আপনি এই যে টোটালটা এখানে বসিয়ে দিলেন, এটা সামারি কিন্তু এখানে চলে আসবে। হাউস হোল্ডের ক্ষেত্রেও সেই একই, যে আপনি এগুলো টোটাল আলাদা করেও দিতে পারেন অথবা যে কোনো একটা বসিয়ে দিলে পরবর্তীতে আবার এটা সামেশন আকারে চলে আসবে।
এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স। আমাদের যে এইখানে এক্সপেন্ডিচার বিভিন্ন যে খরচগুলা এখানে ইনপুট হিসেবে দেয়া হলো, বেশিরভাগই কিন্তু ভেরিয়েবল। কিন্তু এই যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, এটা কিন্তু আপনার ফিক্সড, এটা কিন্তু আপনি হিসাব করে দিতে হবে। ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, এটা আপনার যে লোন নিছেন, লোনের পরিবর্তে যেটা পরিশোধ করতে হয়েছে সেটা দিলেন। এই যে 31,558, এটা আমরা কোত্থেকে পেলাম? এটা আমরা এই যে আমরা আবার ব্যাকে আসি ইনকামে। ইনকামে আমাদের যে এইখানে এই যে সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র এখানে আমরা যে এই যে টিডিএস এখানে দেয়া হয়েছে, এই যে 2,208, এই এই যে এই টোটাল 28, 16, 324, 28, 32 আর এই যে 31,000, এইটা এটা কিন্তু হিসাব করে দেওয়া হয়েছে। এটা আমরা পরে দেখতে পারবো যে এটা কোত্থেকে এসছে। হ্যাঁ, তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের এখানে টোটালটা এটা হিসাব করে বসাতে হবে। তাছাড়া এটা কিন্তু আবার ইনপুট দিতে হবে, সেই ভ্যালুর সাথে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু কিছু উল্টোপাল্টা হতে পারে, কাজে এটা আমরা হিসাব করে দিতে হবে। আর বাকি যে ভেরিয়েবল গুলা খরচ এক্সপেন্স সেটা আপনি এখানে দিতে পারেন। এখানে আমি এরপরে সেভ দিলাম। সে এরপর আপনার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, আপনার যে অ্যাসেট গুলো আছে সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন, বিজনেস ক্যাপিটাল যদি থাকে। অনেক সময় আপনারা যে গিফট হিসেবে পেয়েছেন সেগুলোর মূল্য দেখান না, কিন্তু পরবর্তীতে আপনার যে এই গিফট গুলো বা অন্য কিছু জিনিস থাকবে সেটা কিন্তু এর মধ্যে আসবে না। অর্থাৎ আপনার যে টোটাল যে ভ্যালুটা এখানে আপনার সম্পূর্ণ কিন্তু টাকার হিসাবে। যেমন এখানে এখানে দেখানো হয়েছে যে ল্যান্ডের এখানে আছে, এটা পূর্বে ছিল 11,50,000, এখন হয়তো প্রাইস বেড়ে 15 লাখ টাকা হয়েছে। এখানে যে সঞ্চয়পত্রগুলো আছে সেগুলো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে সঞ্চয়পত্র আপনার এখান থেকে কতগুলো দেখাতে পারবেন। এখান থেকে আপনি যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারবেন, একটার পর একটা একের অধিক থাকলে। হ্যাঁ, সেখানে আপনি সবগুলো সঞ্চয়পত্র আপনার এখানে অ্যাসেট হিসেবে দেখাতে হবে, কারণ এগুলো আপনার আছে। তদুপরি আপনি যদি এই যে ফিক্সড ডিপোজিট ডিপিএস, এখানেও আপনার যে কটা থাকবে সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন। সেখানে যেমন এফডিআর যদি থাকে আপনার, সেই এফডিআর গুলো এখানে সব নাম্বার, পার্টিকুলার, ফিক্সড ডিপোজিট, আপনার কোন ব্যাংকে আছে, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দিয়ে আপনি এখানে আমাদের যে ডিপিএস গুলো রয়েছে, ডিপিএস এখানে যেহেতু আলাদা করে লাইফ ইন্স্যুরেন্সের ইয়েটা নেই, সেই ক্ষেত্রে আপনি লাইফ ইন্স্যুরেন্সের যে মান্থলি দিয়ে থাকেন আপনার সেটা যে এ পর্যন্ত জমা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনি এ বছরে কত দিয়েছেন সেটা না, আপনার এ পর্যন্ত মানে 30শে জুন পর্যন্ত 23-এর যে টাকা আপনার জমা আছে সেটা আপনার এখানে দেখাতে হবে। আপনার কিন্তু এটা দেখাচ্ছেন যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, তার মানে আপনার টোটাল যে অ্যামাউন্ট শুধুমাত্র এই বছরে না, আপনার এ পর্যন্ত যে জমা হয়েছে সেটা। যেহেতু আপনার লাইফ ইন্স্যুরেন্স এটা ম্যাচিউর হয়নি, তার মানে আপনি যদি 2 বছর আগে থেকে দিয়ে থাকেন প্রিমিয়াম, তাহলে 2 বছর ধরে টোটাল কত দিয়েছেন সেটা আপনার এখানে ইনপুট আকারে দেখাতে হবে। আপনি যদি কাউকে এই যে লোন দিয়ে থাকেন, যে লোন দিয়ে থাকলে সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারেন। লোনের টাকা আপনি যদি নিকট আত্মীয় বা নিজের কাউকে দিয়ে থাকেন সেটা দিতে পারেন। প্রভিডেন্ট ফান্ডের আপনার যে ভ্যালুটা, এখানে আপনি যে এমপ্লয় নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার, এটা ব্যালেন্স যেটা সেটা এখানে বসিয়ে দিবেন। আর আপনার যে মোটর কার, যদি আপনার গাড়ি কেনা হয়ে থাকে তাহলে এটা পারচেজ, এখান থেকে এখানে দেওয়া আছে যে গিফট না কারো উপহার পেয়েছেন বা পৈতৃক সূত্রে যদি কিনে থাকেন তাহলে সেটা দিতে হবে, তার যে ইনফরমেশন সহ এটা কত টাকা, টাকার অঙ্কে দিতে হবে। আর এখানে গোল্ডের ক্ষেত্রে কিন্তু আগে যে অ্যামাউন্ট অনেকে হয়তো দিত, কিন্তু এখন কিন্তু এই অ্যামাউন্টটা দিতে হবে ইউনিট, এবং এখান থেকে আপনি আহ, টাকার অঙ্কেও এটা সিলেক্ট করতে হবে কত ভরি। নর্মালি আমাদের ইউনিটে দেশে ইউনিট হিসেবে ভরি এটা পপুলার, সেই হিসেবে আপনি দিতে পারেন।
আর এখানে ফার্নিচার, ফার্নিচার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই যে এখানে দেখানো আছে যে ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস। তো এগুলো কিন্তু আপনাদের অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায়। আপনি ফ্রিজ 5 বছর আগে কিনেছেন, সেটা দেখাচ্ছিলেন কিন্তু হয়তো এটা নষ্ট হয়ে গেছে। আর আগে হয়তো অনেক অ্যাসেটস কিনেছেন, খাট বা অন্যান্য আইটেম, ফ্রিজ, সোফা, ড্রেসিং টেবিল, সেগুলো তো নষ্ট হয়ে গেছে। আবার আস্তে আস্তে যেগুলো কিনেছেন সেগুলো কিন্তু প্রাইস অ্যাড করেছেন, কিন্তু যেগুলো নষ্ট হয়েছে আপনি হয়তো 50,000 টাকা দিয়ে কিনেছেন, সেটা হয়তো এখন বিক্রি করতে গেলে বা তার ভ্যালু আছে এখন 5,000, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনি প্রাইসটা কমিয়েও দেখাতে পারেন। এখানে যে ভ্যালুটা, এটা একটা ভেরিয়েবল হবে। আর আপনার অন্যান্য অ্যাসেটস এর মধ্যে এখানে যে যে লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দিয়ে থাকেন এককালীন, সেটা অ্যাড। আর অন্যান্য আইটেমের মধ্যে এখানে আপনার যে যে লাইফ ইন্স্যুরেন্সের যদি এককালীন একটা প্রিমিয়াম দিয়ে থাকেন, তাহলে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন এখানে। আর আপনার পরবর্তীতে আসবে যে আপনার ব্যাংকে এবং আপনার নগদ হাতে কত টাকা আছে, সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। যেখানে যে আপনার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টে টোটাল কত টাকা মাত্র আছে, যদি আপনার অ্যাকাউন্ট একের অধিক থাকে সেটাও আপনি অ্যাড করে এখানে দিতে পারেন, এখানে যে ভ্যালুগুলো। আর আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো চাইলে এখানে দিতে পারেন। এখানে রিমুভ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এটা যদি আপনি রিমুভ করে দেন তাহলে এটা কিন্তু চলে যাবে। আর এখান থেকে আপনার যে আহ, নগদ ক্যাশ ইন হ্যান্ড এটা কত ছিল, সেটা আপনি এখানে দেখাতে পারেন। এটা দেখালে আর হলো আপনার যে লোন বা এই যে আদার লোন অর ওভারড্রাফট, তার মানে আপনি যদি কারো থেকে লোন নিয়ে থাকেন, কোনো পার্সোনাল লোন অথবা কোনো অফিসিয়াল লোন, তাহলে সেটা এখানে ইনক্লুড করে দিতে হবে। এখানে আমি কিন্তু এটা যদি তুলে দেই, এগুলো সব ডিলিট হয়ে যাবে। এই যে এখানে আমি সব তুলে দিলাম, এই যে লোনগুলো এখানে আমি দিলাম, কিন্তু এগুলো ডিলিট হয়ে গেছে। তাহলে এগুলো আনবো প্রত্যেকে, আমার তো চেঞ্জ হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে এক্সপেন্ডিচার, এখানে পূর্ববর্তী বা এর যে আগে আমার যে আমরা ইনপুট দিয়েছি, সেগুলো আমার সেভ করে আস্তে আস্তে গেলে সেটা কিন্তু আমার ওই ভ্যালুতে চলে আসবো। যেমন আমার আগের ভ্যালুতে গেছি, এখন আমরা এই যে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, এইখানে দেখেন একটা ভ্যালু টেম্পোরারি বেসিস দেখানো হয়েছে। এগুলো আপনাদের নিজেদের মতো যেটা হবে সেটা দিবেন। অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, যেমন এটা, এটা কিন্তু ফিক্সড। আপনার এই যে লিভিং এক্সপেন্স এখানে দেখিয়েছেন, আর এই যে এখানে এক্সপেন্ডিচারের মধ্যে আহ, এটা বোধহয় সমস্যা হচ্ছে সফটওয়্যারের। আমরা এটা দেখে আসি, সিস্টেম ইরর এটা দেখাচ্ছে। আমরা এটা আমাদের আনএবল টু, এই যে আমাদের অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এটা আমরা এখান থেকে যে এক্সপেন্ডিচার এখানে আমরা দেখতে পাবো। এখানে আমাদের এই যে 4,63,242, সেটা আমাদের অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। সিস্টেম ইরর আসছে, এটার পরে আমরা সেভ এন্ড কন্টিনিউ, এই যে ডাটা সেভড পার্মানেন্টলি, আমাদের এই ডাটাটা সেভ না হলে এটা ওয়েবসাইটের সমস্যার কারণে অনেক সময় এই ধরনের ইরর আসতে পারে। এখানে এই যে 4,63,242, 4,63,242, এটা আমরা এই যে এখান থেকে আমরা দেখেছিলাম যে এক্সপেন্ডিচার আমাদের 4,63,242, এই ভ্যালুটাই এখানে সরাসরি চলে যাবে। এই যে আমাদের চলে আসছে। আর এটা হলো আমাদের সব যে সামারিটা। এই ক্ষেত্রে আপনাদের একটা খেয়াল রাখতে হবে যে আপনার যে গ্রস ওয়েলথ হলো এটা, টোটাল লায়াবিলিটিস যেটা আছে আপনার লোন, হ্যাঁ, আপনার টোটাল সম্পদ আছে এই ভ্যালুটা,
আর আপনার যে লোন লোন আছে এটা, তার এই সম্পদ থেকে লোন বাদ দিলে আপনার এটা হলো নেট ওয়েলথ। আপনার যদি এখানে নেট ওয়েলথ যেটাই আসুক, পরবর্তীতে আপনার এই যে প্রিভিয়াস ইয়ারে কত ছিল, আমরা কিন্তু এই যে এই ভ্যালুটা প্রিভিয়াস ইয়ারে এটা কিন্তু আপনার সাবমিট করা থাকে যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন। কাজেই এই ডাটাটা আপনি পূর্বের বছর থেকে দেখে নিয়ে এখানে বসাতে হবে। তাহলে পূর্বের বছরের থেকে আপনি যদি বাদ দেন তাহলে আপনার চেঞ্জ ইন নেট ওয়েলথ এইখানে এই যে এই ভ্যালুটা আসছে 10,80,005 টাকা। আপনার টোটাল ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এখানে হচ্ছে 4,63,242 টাকা, মানে এখানে আদার ফান্ড। তারপরে আপনারা এই দুইটা যোগ করে 10,80,005 আর 4,63,242, এই হলো 15,63,43,247। আপনার সোর্স অফ ফান্ড 15,43,247। তার মানে আপনার ডিফারেন্স হলো জিরো। এই ভ্যালুটা জিরো হবে, জিরো না হলে আপনি কিন্তু রিটার্ন সাবমিট হবে না, এটা জিরো করতেই হবে। আর এটা জিরো করতে হলে আপনারা কিছু ভ্যালু চেঞ্জ টেঞ্জ করতে পারেন হিসাব অনুসারে। যেমন এখানে দেখেন আপনার যে সোর্স অফ ফান্ড আছে 15,43,247, এখানে যদি আমি যে কোনো একটা ডাটা চেঞ্জ করে দেই, মনে করেন এই যে ক্যাশ ইন হ্যান্ড এখানে এখানে 18,243, আমি দিয়ে দিলাম মনে করেন 8,000, ঠিক আছে 8,200, তাহলে দেখেন 10,000 আমার ডিফারেন্স চলে আসবে, এই যে 10,000 টাকা ডিফারেন্স চলে আসবে। কাজে আমার এই ভ্যালু গুলো এই যে ডিফারেন্সটা সবসময় জিরো করতে হবে। হ্যাঁ, এখানে আপনার কতগুলো এই যে লাইভ এন্ড অ্যাসেটস এন্ড লায়াবিলিটিজ এর মধ্যে, কারণ আপনার এই যে জমির ভ্যালু এটা হয়তো সামান্য ভেরি করতে পারে, আপনার এই যে সঞ্চয়পত্র এটা ফিক্সড, এটা ব্যাংকের হিসাব যেহেতু ফিক্সড ডিপোজিট এটা ফিক্সড, লাইফ ইন্স্যুরেন্স এটা ফিক্সড, আপনি হয়তো আপনার নিকট আত্মীয়কে দিয়েছেন, এখানে হয়তো কিছুটা কম বেশি হতে পারে। প্রভিডেন্ট ফান্ড এটাও ফিক্সড যেহেতু হিসাবে রিলেটেড। আপনার গাড়ি কেনার যে এখানে কাগজপত্র আছে সেটা এখানে আছে, এটা আপনি হয়তো কম বেশি হতে পারে, কারণ গাড়ি আপনার পুরাতন হয়ে গেলে আগে হয়তো কিনেছেন, এটার ডিডাকশন হতে পারে প্রাইস। আর গোল্ডের ক্ষেত্রে প্রাইস কমে না, সাধারণত বাড়া ছাড়া। আর এই যে জিনিসের ক্ষেত্রে আমি বললাম যে আপনার যে বিভিন্ন ফার্নিচার ইলেকট্রনিক্স জিনিস এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা নতুন কিনে থাকেন কিন্তু পুরাতন গুলোর কিন্তু প্রাইস আর থাকে না। এজন্য আপনার এই ভ্যালুটা কিন্তু আগে অ্যাড হলেও এখন কিন্তু আমরা কমানো যেতে পারে আমার মনে হয়। আর লাইফ ইন্স্যুরেন্স এটাও ফিক্সড, এটা আপনার যেহেতু জমা দিয়েছেন ফিক্সড অ্যামাউন্ট, আপনার অ্যাকাউন্টে জমা আছে কত এটাও ফিক্সড মোটামুটি। আর ব্যাংক অ্যাকাউন্টে যেটা আছে আর কি, আর হাতে ক্যাশ ইন হ্যান্ড এখানে সামান্য এটা আপনারা একটু চেঞ্জ করে 19-20 করে সেটা আপনারা এখানে এই যে ডিফারেন্সটা এখানে মিলাতে পারেন। এই হলো মোটামুটি আপনাদের অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। এটা দিয়ে দিলে আপনার কিন্তু এখান থেকে এই যে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলে আপনি কিন্তু সেভ হয়ে গেল। এরপর ট্যাক্স পেমেন্টে আপনি এই যে এখান থেকে পুরা বিলটা দেখতে পারবেন, এটা আমরা এখানে সেভ দিয়ে রাখি। আপনি এই যে আপনার ট্যাক্স টোটাল আসছে এখান থেকে আপনি দেখতে পাবেন, টোটাল ট্যাক্স আসছে যে ইনকাম এত, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে এত আপনি পেয়েছেন, এটা টোটাল ইনকাম দেখিয়েছে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম মানে ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্স ফ্রি ইনকাম এটা দেখিয়েছে। এখান থেকে আপনার যে রিবেট এই যে ট্যাক্স অন ইনকাম এটা এটা যে 31,558, এটা আপনি এই যে ট্যাক্সের যে রিবেট পেয়েছেন টোটাল না এটা না, এখান থেকে আপনার হলো এটা হলো সোর্স ট্যাগ 31,558 হলো সোর্স ট্যাগ। আপনি ওই যে ডিপিএস বা ওই যে সঞ্চয়পত্র যে ইন্টারেস্ট টিডিএস কেটে রেখেছে সেইটা, এই ভ্যালুটা হলো এখান থেকে আমরা এই যে ট্যাক্সটা দেখতে পারি। আমাদের টোটাল ট্যাক্স এসেছিল ট্যাক্স অন রেগুলার ইনকাম, এই
72,890, আর ট্যাক্স অন ইনকাম এটা 31,558, এর টোটাল 1,04,448। এর মধ্যে ট্যাক্স রিবেট 30,078, এটা বাদ দিয়ে আসলো 74,370। এখান থেকে আবার আমার যে সোর্স ট্যাগ, এই যে 31,558, আমরা যে সঞ্চয়পত্র ছিল সেখান থেকে যে এটা বাদ দেওয়া হয়েছে, এটা হলো টোটাল অ্যামাউন্ট পেয়েবল। এখানে বলেছে এই যে এখান থেকে এই যে সোর্স ট্যাগ, এটা পেমেন্টের ক্ষেত্রে সোর্স ট্যাগ এইটার টোটাল, আর 22,000 হলো অ্যাডভান্স ট্যাগ, এটা উল্লেখ করে দিতে হবে, এই যে 22,000। আর টোটাল তাহলে আমার 53,000 এটা দেয়া হলো। তাহলে এখান থেকে এটা বাদ দিলে 20,812, এটা আবার পেমেন্ট করতে হবে। আপনি যদি প্রসিড এখান থেকে অনলাইনে দিতে চান তাহলে কিন্তু এই যে আপনার রিটার্ন ফর্মটা দেখতে পাচ্ছেন, এখানে যদি সাবমিট দেন আপনার সাবমিট হবে না, ক্লিয়ার ইউর পেয়েবল অ্যামাউন্ট। এবং আমরা যদি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখান থেকে আমরা পে নাও দেই, তাহলে এখানে যদি যে আপনার ব্যাংকে বা এখানে বিকাশ বা এই যে চালানের মাধ্যমে, আপনি চালান দিলে চালানের মাধ্যমে চালানের নাম্বারটা দিতে হবে ব্যাংকে সরাসরি। আর এখানে আপনি সিলেক্ট করে এই যে এটা সিলেক্ট করে আপনি সোনালী ই ওয়ালেটের মাধ্যমে পে করতে পারেন। আর আমরা এখান থেকে যে এই যে ট্যাক্স ট্যাক্স পেমেন্টের আমরা যে সোর্স ট্যাগটা দিয়েছি এইটা একটু দেখেন। এখানে আমাদের এই যে এর মধ্যে আছে আমাদের এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাগ, এটা কিন্তু খুব একটা নতুন ভালো জিনিস। আপনাদের সঞ্চয়পত্র যে ট্যাক্স অ্যাডভান্স টিডিএস কেটে রেখেছে সেটা এখানে, এটা আপনি ইয়েস দিয়ে দিলেন, আপডেট এখানে দিয়ে দিলাম। এখান থেকে আপনার যে ক্লেম সোর্স ট্যাগ এখান থেকে আমি দিলাম এই যে সঞ্চয়পত্রে, সঞ্চয়পত্রে এখানে এই যে এখানে আপনি বিভিন্ন ডাটাগুলো, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, পারচেজ ডেট, ইন্টার ভ্যালু, ইন্টারেস্ট, টিডিএস, এগুলো সব ভ্যালু দিয়ে সেভ দিলে চলে আসবে। যেহেতু এখানে নাই সেহেতু আসছে না, এগুলো আগে দেওয়া আছে। আর আপনি একটার পরে একটা দিলে পরবর্তীতে আবার সেভ দিলে নতুন ঘর আসবে, এই নতুনগুলো আপনি দিতে পারবেন। এখান থেকে দেখেন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এই যে আমাদের সোর্স ট্যাগ 31,558। আর এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা কিন্তু এই যে 22,000 টাকা এটা আমাদের অ্যাডভান্স দেয়া। এখানে যে আমরা সঞ্চয়পত্রের যে টোটাল ট্যাক্স গুলো দিয়েছি এটা আছে, এই যে টোটাল 31,558 টাকা। এখানে আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পারি। এখানে এই যে আসছে সোর্স ট্যাগ এবং হলো অ্যাডভান্স ট্যাগ, এই যে 22,000 টাকা অ্যাডভান্স ট্যাগ, এটা কিন্তু আমরা দেখিয়েছি। এটাও কিন্তু আমাদের ইনপুট আকারে দেয়া হয়েছে। এখানে এই লাস্টে আপনার যে এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং সোর্স ট্যাগ এটা ইনপুট আকারে দিতে হবে। এটা আমরা সোর্স ট্যাগের ক্ষেত্রে দেখলাম, এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমাদের এখানে যদি পূর্বের অপশনে যাই তাহলে এখানে দেখেন ক্লেম এআইটি। হ্যাঁ, এআইটি এখান থেকে আমার এই যে বিভিন্ন চালানের মাধ্যমে আমরা যে দিছি, এখানে আপনার চালান বা ব্যাংক যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনার। এখানে এখানে আমরা ট্যাক্স পেমেন্টের একটা জিনিস দেখি। এখানে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমাদের এই 10,02,000 দেখানো হয়েছে, এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ সঞ্চয়পত্র, এই ডিপিএস এগুলো থেকে দেখানো হয়েছে 3,15,000। এই দুটো টোটাল যোগ করে হয়েছে টোটাল ইনকাম 13,18,179, এবং ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম অর্থাৎ ট্যাক্স ফ্রি এটা 2,25,000। এখানে আমাদের যে গ্রস ট্যাক্স ট্যাক্স আসছে, ট্যাক্স রেগুলার 72,890, এবং ট্যাক্স অন ইনকাম এই টোটাল মিলে এই যে 71,558, এটা আসলে টিডিএস হিসেবে কেটে রাখা হয়েছে, কিন্তু এটা অ্যাড হয়েছে, এটা আবার আমাদেরকে দেখাতে হবে সোর্স ট্যাক্স হিসেবে। এই দুটো মিলে 1,04,000। আর ট্যাক্স রিবেট আসছে 30,078। এই টোটাল ট্যাক্স থেকে রিবেট বাদ দিলে 74,370। এখান থেকে আমাদের যে
ট্যাক্স রিবেট, সেটা হলো 31,558। কিন্তু এখানে আমাদের যে বিভিন্ন চালানে দেখানো আছে যে সোর্স ট্যাক্স মানে অ্যাডভান্স সোর্স ট্যাক্স 31,558 দেওয়া আছে, কিন্তু এই যে অ্যাডভান্স ইনকাম যেটা ট্যাক্স 2,000 দেখানো আছে। এই টোটাল পেমেন্ট এই 33,558। এখান থেকে যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল, এখান থেকে 33,558 বাদ দিলে 40,852। তো অ্যাডভান্স ট্যাক্স আরো দেয়া আছে 22,000 টাকা, সেটাই দেখাবো। তো সেটা কিভাবে আমরা দেখাবো, এখান থেকে যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স, ইয়েস দেখালাম। এখানে আপডেট করতে চাই, এখান থেকে আমরা এআইটি ক্লেম করব, কারের উপর না, আমাদের যে দেয়া হয়েছে। এখানে আমাদের যে চালানের মাধ্যমে, ব্যাংক চালানের মাধ্যমে দেওয়া হয়েছে। তো ব্যাংক চালান এই যে এখানে একটা দেখানো আছে 2,000 টাকা, এই যে 2,000, সেটাই এখানে দেখাচ্ছিল আর কি। যা আগে যে আমরা আবার ফিরে যাই রিটার্নে, আমাদের ট্যাক্স পেমেন্ট, এই যে এইটা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট 2,000, সেটাই আমাদের এখানে 22,000 টাকা। তাহলে আরো দেয়া আছে, সেটা আমরা দেখাবো আমার সঞ্চয়পত্র থেকে। যেটা সেটা হলো সোর্স ট্যাগ, আর এটা হলো আমার অ্যাডভান্স ট্যাক্স। সোর্স ট্যাক্সের ক্ষেত্রে সেটা দেখাতে হবে, আর এটা হলো অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রেও। এখান থেকে আমাদের দুটোই যেতে হবে। এখানে যে আমাদের ক্লেম সোর্স ট্যাক্সের ক্ষেত্রে সঞ্চয়পত্র থেকে, সেটা হলো এই ক্লেম সোর্স ট্যাগ। আর আমরা হলো এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আমরা যেটা পেমেন্ট করেছি এটাতে আমরা যাচ্ছি। আমাদের এই যে 2,000 টাকা একটা দেওয়া আছে, আমরা আর চালানের যেহেতু অনেকগুলোতে দেওয়া আছে, সেটা আমরা দিব। আমরা একটা এখানে দেখাচ্ছি চালান, ডেট হলো 11/10/2022। এটা ট্রান্সফার করা হয়েছে ব্যাংক, সোনালী ব্যাংক। এখান থেকে আমরা কপি করে দিতে পারি। বাস কপি করে নিচ্ছে না। সোনালী ব্যাংক ব্রাঞ্চটা আমরা কপি করে দিয়ে দিলাম। চালান নাম্বার (01) অ্যামাউন্ট 2,000, সার্কেল জোন সিলেক্ট, এটা দিয়ে দিলাম। আর ট্যাক্স সার্কেল 05, আমরা সেভ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার এই যে এআইটি অ্যাডভান্স ট্যাক্স 4,000 হলো। 4,000 আমরা দেখে আসতে পারি। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এই যে এখানে 4,000, আমরা রিটার্নেও দেখে আসতে পারি। এখানে আমাদের সোর্স ট্যাক্স, এই যে এআইটি 4,000, এটা আমাদের অ্যাডভান্স ট্যাক্স বাড়বে। এবং এই পেয়েবল যেটা, এটা ছিল যেমন 40,812 ছিল 2,000 পর, এখন 38,812। এভাবে করে আমরা সবগুলো চালান যখন দিব 22,000 হবে, তখন কিন্তু আমাদের পেমেন্টটা এটা কমে যাবে। এখানে যে আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়েছি, এখানে আমার টোটালে যে সবগুলো দেখানো আছে। এখন আমরা এটা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস দেখব। এখানে এই যে সোর্স ট্যাক্স 31,558 এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 22,000, এই টোটালটা
এখন দেখানো হয়েছে। আমরা রিটার্নে যাব, এখানে কিন্তু এই গো টু রিটার্ন এটাতে যেতে হবে। এটা না গেলে কিন্তু এই যে এগুলো সেভ থাকবে না। যদি প্রথমবার সেভ থাকে তাহলে থাকবে, কিন্তু আপনি যখন এগুলো ইনপুট দিবেন, দেওয়ার পরে যদি এইভাবে না গিয়ে এখান থেকে হোমে গিয়ে অথবা ট্যাক্স পেমেন্ট অন্য ভাবে যান, তাহলে কিন্তু এটা সেভ হবে না। আমাদের গো টু রিটার্ন এভাবে যেতে হবে। এখন এখানে আমরা দেখব এই যে সোর্স ট্যাক্স 31,558 এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 22,000 দেখানো হয়েছে। এটা জাস্ট একটা দেখানো, কারো এটা কম বেশি আসবে ইনকামের উপর। এখানে ইনকামটা সঠিকভাবে দেখানো হয়নি, জাস্ট একটা হায়ার হিসাব করে দেখানো আছে, সেই হিসাবে এসেছে। এখানে যেমন টোটাল পেমেন্টটা 53, এখানে এই যে 53,000 টাকা, মানে টোটাল পেয়েবল ছিল 74,370, টোটাল পেমেন্ট 53,558, অর্থাৎ সোর্স ট্যাগ এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দুটো মিলে এখন এই 20,812 টাকা এটা পেমেন্ট করতে হবে। এখন এখান থেকেও পেমেন্ট করা যায়, এই চালানের মধ্যে দিলে এখান থেকে আপনি দিয়ে যদি কন্টিনিউ দেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে এখান থেকে বিভিন্ন অ্যাকাউন্ট চাবে এবং এখান থেকে ইওয়ালেটের মাধ্যমে আপনি দিতে পারবেন। আমি এক্সিট দিলাম, রিটার্নে গেলাম, আবার রিটার্নে ফিরে গেলে আমরা যদি যে এখানে টোটালটা আমরা দেখতে পাবো। এখানে আপনি যদি সাবমিটও দেন তাহলে বলবো যে পেমেন্ট কমপ্লিট হয়নি, আমরা দেয়া যাবে না। এভাবে আমাদের ইনকাম ট্যাক্সটা কমপ্লিট হলো। আপনি আবার ফাইনালি রিটার্ন ভিউটাও দেখে আসতে পারেন। এখান থেকে আপনার টোটাল দেওয়া আছে। আবার যদি পরিবর্তন করতে চান পরিবর্তনও করতে পারবেন। এবারে আমাদের রিটার্ন ভিউ ফাইনাল চেকের পরে আমরা যদি সাবমিট করতে চাই, তাহলে সাবমিট রিটার্নে ক্লিক করলে এটা ওভারশিওর হওয়ার জন্য আবার ইয়েস নো একটা লেখা আসবে। আমরা ইয়েস বাটন ক্লিক করলে সেটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর সেখান থেকে আমরা এটা যে সার্টিফিকেট সেটা আমরা ডাউনলোড করে নিতে পারবো এবং প্রয়োজন হলে প্রিন্টও করে নিতে পারবো। এবার এর যে 3টি অপশন আছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেটে, আপনার পেইড ট্যাক্স, গ্রস ওয়েলথ এবং টোটাল ইনকাম, আপনি এগুলো শো না করেও সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন, অথবা শুধুমাত্র পেইড ট্যাক্স, শুধুমাত্র গ্রস ওয়েলথ, শুধুমাত্র টোটাল ইনকাম, অথবা এর যে কোনো 3টি বা যে কোনো 2টি এগুলো ইনক্লুড করেও আপনি সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন। ফাইনালি আপনাদের সাবমিটেড কপিটা প্রিন্ট করে রাখবেন, কারণ পরবর্তীতে আবার ইনকাম ট্যাক্স জমা দিতে হলে আপনাদের এটার বিভিন্ন তথ্য প্রয়োজন হবে। ধন্যবাদ সকলকে।